মুভি শুরু হয় বেঙ্গালুরুর একটি ছোট গ্রাম থেকে, যেখানে আমরা নারায়ণ রেড্ডি নামের একটি লোককে দেখতে পাই, যে বাসের সিটের জানালার পাশে বসে কান্না করছিল। তার শার্টে তখন রক্তের দাগ দেখা যায়। তখনই সেই বাসের একটি সিট থেকে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার পাশে এসে বলে, আজকে আপনি একা কেন এসেছেন? আজকে দিব্যা আন্টি আসেনি? রেড্ডি তখন বাচ্চা মেয়েটিকে কোনো জবাব না দিয়ে এক পলকে সামনের দিকে তাকিয়ে থাকে। তবে আসলে কে এই দিব্যা, আর রেড্ডি কেন কান্না করছে, আর কেনই বা তার শার্টে রক্ত লেগে আছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে এই সিন শিফট হয়ে কয়েক মাস আগে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নারায়ণ রেড্ডি তার পুরো ফ্যামিলির সাথে বিয়ের ব্যাপারে একটি মেয়েকে দেখার জন্য যাচ্ছে। গাড়ি থেকে নামার পর রেড্ডির ছোট ভাই অরুণ তাকে বলে, ভাই এইবার তুই অন্তত এই মেয়েটাকে রিজেক্ট করিস না, কেননা ধীরে ধীরে তোর বয়স পেরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তোর 30 জনেরও বেশি মেয়ে দেখা হয়েছে, যাদের কাউকেই তুই পছন্দ করিসনি। দেখা যায় মেয়ে দেখার পর সে এই মেয়েটিকেও রিজেক্ট করে দেয়, কারণ বিয়ের জন্য রেড্ডিকে ফোনে যে পিকচার দেখানো হয়েছিল সেটা ছিল অন্যরকম, কিন্তু বাস্তবে মেয়েটি দেখতে আরেক রকম। ছবির সাথে বাস্তবে কোনো মিল নেই, এই কারণেই সে এই মেয়েকেও রিজেক্ট করে দেয়। এরপর রেড্ডির পরিবার মেয়ে দেখার পর তাদের বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় তারা একটি ছোট্ট মন্দির দেখে সেখানে প্রার্থনা করার জন্য তার বাবা মা নেমে পড়ে। রেড্ডির মা জানায় এই ছোট্ট মন্দিরটি অনেক পাওয়ারফুল, এখানে প্রার্থনা করলে সম্বন্ধ নাকি খুব তাড়াতাড়ি পাকাপোক্ত হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই অরুণ এবার তার ভাইয়ের উপর অনেক বেশিই রেগেছিল। আসলে অরুণ একটি মেয়েকে অনেক আগে থেকেই পছন্দ করে। অরুণ এখন অপেক্ষা করছে তার ভাই কবে বিয়ে করবে, কারণ তাহলেই তো সেই ওই মেয়েটিকে বিয়ে করতে পারবে। কিন্তু তার ভাই তো প্রত্যেকটা মেয়েকেই বারবার রিজেক্ট করে দেয়, এ কারণেই সে তার ভাইয়ের উপর অনেক রেগে যায়। রেড্ডি বলে, দেখো, ভালোবাসার কোনো বয়স হয় না, তাই যখন কোনো মেয়েকে দেখে আমার মনে হবে যে এই মেয়ে আমার লাইফ পার্টনার হওয়ার যোগ্য, তখনই আমি বিয়ে করব। আর তোমার যদি বিয়ে করার এতই তাড়া থাকে তাহলে তুমি প্রথমে বিয়ে করে নাও। অরুণ বলে, আমি তো সব সময় তৈরি হয়ে আছি। কিন্তু তখনই তার বাবা বলে, এমনটা কখনোই সম্ভব নয়, কারণ বড় ছেলেকে রেখে যখন ছোট ছেলেকে আগে বিয়ে করাবো তখন সমাজের লোকজন ভাববে বড় ছেলের হয়তো কোনো সমস্যা রয়েছে, এজন্যই আগে বড় ছেলের বিয়ে হবে, তারপরে তোমার। তো এগুলো শুনে অরুণ আরো রেগে যায়। এরপর তারা সেখান থেকে বাড়িতে চলে আসে। রেড্ডি বেঙ্গালুরুর একটি গার্মেন্টস ফ্যাক্টরির পার্টনার। সে প্রতিদিন সকালে তার গ্রামের বাস স্টপ থেকে বাস ধরে বেঙ্গালুরু যেত, আবার সন্ধ্যাবেলায় ফিরেও আসত। এমনই একদিন সন্ধ্যায় রেড্ডি যখন ফিরে আসছিল তখনই প্রচন্ড পরিমাণের বৃষ্টি শুরু হয়। রেড্ডি দেখতে পায় বাইরে একটি মেয়ে বৃষ্টিতে ভিজছে, আর এটাই ছিল সেই মেয়ে যার নাম দিব্যা, যাকে প্রথম দেখা মাত্রই রেড্ডি তার প্রেমে পড়ে যায়। সে যেন তার দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। একটু পর দিব্যা বৃষ্টিতে ভিজে বাসের মধ্যে এসে জানালার পাশে বসে পড়ে। রেড্ডি তখন বাস স্টপে না গিয়ে দিব্যার পেছনে তার বাস স্টপে নেমে পড়ে। এতক্ষণ হলো রেড্ডি শুধু তাকে দেখেই যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই রেড্ডির ফ্যামিলি আবারও সুইটি নামের একটি মেয়েকে দেখতে যাচ্ছে, কিন্তু রেড্ডি ডিরেক্ট বাড়িতে এসে তাদেরকে মেয়ে দেখতে যাওয়ার কথা মানা করে দেয়। কিন্তু তবুও তাদের ফ্যামিলির জোড়াজড়িতে তাকে মেয়ে দেখতে যেতে হয়। পরের দিন রেড্ডি বেঙ্গালুরু যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল, কারণ সে মনে মনে ভাবতে থাকে দিব্যার সঙ্গে তার আজকেও দেখা হবে। এজন্যই সে আজকে অন্যরকম ভাবে সেজেগুজে বাইক নিয়ে বেঙ্গালুরু যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দিব্যা বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। তখন রেড্ডি তার একটু পাশে এসে দাঁড়িয়ে পড়ে। একটু পরে বাস চলে আসলে তারা দুজনই বাসে উঠে পড়ে। দিব্যা একটি সিটে একাই বসেছিল। তখনই বাসের পিছন থেকে কিছু বকাটে পোলাপাইন দিব্যাকে বাজে কমেন্ট করছিল। তাদের মধ্যে থেকে একটি ছেলে উঠে এসে দিব্যার সিটে বসতে যায়, যেটা দেখে দিব্যার অনেক মন খারাপ হয়। এটা দেখে রেড্ডি বাসের ছাদের উপরে জোরে একটি ঘুষি মারে, যার শব্দ শুনে বাস হঠাৎ করে জোরে ব্রেক মারে, যার ফলে সেই ছেলেটি তার শরীরের ব্যালেন্স ধরে রাখতে না পেরে তাদেরই একজন ছেলের গালে গিয়ে কিস করে, যেটা দেখে বাসের মধ্যে থাকা সকলেই অনেক হাসাহাসি শুরু করে দেয়। দিব্যাও তখন এসব দেখে হাসতে থাকে। একটু পর দিব্যা বাসের মধ্যে রেড্ডির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দিব্যা বলে, আমি আপনাকে চিনি, আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনি গতকাল সুইটিকে দেখতে এসেছিলেন। আসলে দিব্যা হচ্ছে সুইটির ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে দেখতে আসবে বলে দিব্যাও সেখানে উপস্থিত ছিল। সে এটাও জানতো যে রেড্ডি তাকে রিজেক্ট করে দিয়েছে। এগুলো নিয়েই তাদের দুজনের মধ্যে কিছু কথা হয়। তখনই দিব্যার বাস স্টপ চলে আসে, এজন্যই তাকে নেমে যেতে হয়। রেড্ডি তখন সুযোগ বুঝে দিব্যার একটি ছবি তুলে নেয়, আর সেই ছবিটি তার পরিবারের ফ্যামিলি গ্রুপে পাঠিয়ে দেয়। রেড্ডি তখন ফ্যামিলি গ্রুপে বলে, আমি বিয়ে করলে এই মেয়ে
সবাইকেই করব। এমনই একদিন সন্ধ্যাবেলায় রেড্ডির এক বন্ধু তাকে বলে, তুই দিবিয়াকে কেমন ভালোবাসিস, এতদিন হলো তার সঙ্গে বাসে চলাফেরা করছিস, এখন পর্যন্ত তার নাম্বারই নিতে পারিসনি। প্রথমে তো জানতে হবে যে ও আসলে তোর ব্যাপারে কেমন চিন্তা ভাবনা করে, তোকে আসলেই পছন্দ করে নাকি শুধুই বন্ধু মনে করে, এটা তো জানতে হবে। এটা শুনে রেড্ডি অনেক আপসেট হয়ে যায়। এজন্য সে চিন্তা ভাবনা করে পরবর্তীতে যখন দিবিয়ার সাথে দেখা হবে তখন সে তাকে প্রপোজ করবে। এজন্যই সে পরদিন একটি লাল গোলাপ হাতে নিয়ে বাসে উঠে পড়ে। কিন্তু ভিতরে এসে সে অবাক হয়ে যায়, কারণ দিবিয়ার পাশের সিটে আজকে সুইটি বসে রয়েছে, যেই মেয়েকে রেড্ডি বিয়ের জন্য রিজেক্ট করেছিল। সুইটি রেড্ডিকে দেখা মাত্রই তার সঙ্গে আঠার মতো লেগে যায়। সুইটি রেড্ডিকে বলে, বেবি তুমি আমার কল রিসিভ করছো না কেন? রেড্ডি সুইটির এমন ব্যবহারে অনেক বেশি পেরেশানিতে পড়ে যায়। এজন্যই সে বাস থেকে নেমে পড়ে। কিন্তু এখন সে মনে মনে দিবিয়ার উপর অনেক রেগে যায়। এজন্য সে দিবিয়ার কাছে গিয়ে তাকে বকাঝকা করতে থাকে। রেড্ডি দিবিয়াকে বলে, তুমি তো জানতে আমি তাকে পছন্দ করি না, তবুও কেন তাকে আমার সামনে নিয়ে আসলে? এসব কিছু বলে রেড্ডি দিবিয়ার উপর রেগে সেখান থেকে বাড়িতে চলে আসে। কিন্তু পরবর্তীতে সে সুইটির সাথে কথা বলে জানতে পারে দিবিয়া আসলে তাকে তার সাথে নিয়ে যায়নি। সুইটি নিজেই তার কোনো প্রয়োজনীয় কাজে সেই বাসে করে যাচ্ছিল। এমনকি দিবিয়া সুইটিকে তার ব্যাপারে কোনো কথাই বলেনি। এসব কথা জানতে পেরে রেড্ডির অনেক মন খারাপ হয়, কারণ সে রাগের মাথায় দিবিয়াকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। রেড্ডি ভাবে সে এখন আমার ব্যাপারে কি ভাবছে কে জানে। পরদিন রেড্ডি মন্দিরে গেলে দেখতে পায় দিবিয়াও তার ফ্যামিলির সঙ্গে মন্দিরে এসেছে। মন্দিরে গ্রামের একজন লোক চাড্ডা দিবিয়ার বাবা কেশবের সঙ্গে দেখা করতে এসেছিল। চাড্ডা হচ্ছে তাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। সে মন্দিরে এসে তার ছেলের সঙ্গে দিবিয়ার বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু দিবিয়ার বাবা সোজাসুজি বলে, আমি কখনো টাকা পয়সা দেখে আমার মেয়েকে বিয়ে দেব না, আমি শুধু আমার মেয়ের জন্য একজন চাকরিজীবী ছেলে চাই। সেখানে তখন রেড্ডিও তার ফ্যামিলির পাশেই দাঁড়িয়েছিল। তারা সবাই দিবিয়ার বাবার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। রেড্ডি ভাবতে থাকে, আমার কাছে তো কোনো সরকারি চাকরি নেই, এমনকি দিবিয়াও এখন আমার উপরে রেগে আছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এজন্যই সে সুযোগ বুঝে দিবিয়াকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে। সে তার সঙ্গে একাকী কথা বলতে চায়। প্রথমেই সে দিবিয়ার কাছে ক্ষমা চায়। সে বলে, গতকালকে তোমার সঙ্গে এমন ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। তখন দিবিয়া বলে, গতকাল তুমি আমাকে বলেছিলে আমার কোনো আক্কেল জ্ঞান নেই, আমাকে সরকারি চাকরি কে দিয়েছে? মানে দিবিয়া সরকারি চাকরি করে। সে আরো বলে, তুমি কিভাবে বুঝবে সরকারি চাকরি পাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়? তোমার যদি এটা এতটাই সহজ মনে হয় তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো। এসব কিছু বলে দিবিয়া সেখান থেকে চলে যায়। কিন্তু রেড্ডি তখন বুঝতে পারে যে দিবিয়ার বাবা সরকারি চাকরিজীবী মেয়ে জামাই চায়। দেখে দিবিয়াও হয়তো তাকে এটারই একটা ইঙ্গিত দিয়ে গেল। এজন্যই সে এখন যে কোনো মূল্যে একটি সরকারি চাকরি করতে চায়। এরপরে সে জানতে পারে যে বেঙ্গালুরুতে একটি লোক রয়েছে যে টাকা পয়সার মাধ্যমে লোকেদেরকে সরকারি চাকরি পাইয়ে দেয়। এজন্যই রেড্ডি টাকা জোগাড় করার জন্য তার গার্মেন্টস ফ্যাক্টরির সকল শেয়ার বিক্রি করে দেয় আর সকল টাকাগুলো নিয়ে সেই লোকটির হাতে তুলে দেয়। লোকটি টাকা নেওয়ার পর রেড্ডিকে বলে, তুমি কোনো চিন্তাই করো না, মনে করো তোমার সরকারি চাকরি হয়ে গেছে। কিন্তু পরদিন সকালবেলায় একটি ভিডিওতে দেখা যায় রেড্ডি গতকাল যেই লোকটিকে টাকা দিয়েছিল সেই লোক আসলে একজন ফ্রড। সে এভাবেই লোকেদের চাকরির কথা বলে ঠকায়। এসব কিছু দেখে রেড্ডি অনেক ভেঙে পড়ে, কারণ তার জমানো সকল টাকা পয়সাগুলো সে এখন হারিয়ে ফেলেছে। সে উদাসীন হয়ে একা একা দাঁড়িয়েছিল। তখনই তার সামনে দিবিয়া চলে আসে। সে রেড্ডিকে এমন অবস্থায় দেখে বলে, আরে আমি তো মন্দিরে তোমার সঙ্গে মজা করে ওই কথাটি বলেছিলাম, তুমি সেটা সিরিয়াসলি নিয়েছো? তোমার সরকারি চাকরি নেই তো কি হয়েছে, আমার এতে কোনো সমস্যা হবে না। কিন্তু দিবিয়া তো আর জানতো না যে তার এই কথার কারণেই রেড্ডি এখন তার সকল টাকা পয়সা হারিয়ে ফেলেছে। কিন্তু তবুও সে দিবিয়ার কথা শুনে একটু খুশি হয়ে যায় যে আমার সরকারি চাকরি না থাকলেও ও তার বাবাকে রাজি করাবে। এরপর দিন আমরা দেখতে পাই রেড্ডির বোন তাদের বাড়িতে এসে রেড্ডিকে বলে দিবিয়ার জন্য তাদের বাড়িতে গতকালকে একটি সম্বন্ধ এসেছিল। ছেলের নাম হচ্ছে মনোহর আর সে সরকারি চাকরিও করে। আর দিবিয়াও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যাবে। এটা শুনে রেড্ডি অনেক অবাক হয়ে যায়। সে এটা ক্লিয়ার হওয়ার জন্য দৌড়ে বাস স্টপে চলে আসে। কিন্তু দেখা যায় দিবিয়া সেখানে ছিল না। তাই সে দিবিয়ার সাথে কথা বলার জন্য দিবিয়াদের বাড়িতে চলে আসে। রেড্ডি তাদের বাড়ির সামনে অনেকগুলো লোককে দেখতে পায়। ভিতরে প্রবেশ করে বুঝতে পারে দিবিয়ার দাদি মারা গিয়েছে। এসব শুনে রেড্ডি তার পরিবারের সকলকে সান্ত্বনা দেয়। এরপর আমরা দেখতে পাই রেড্ডির পরিবারের সকলে মিলে লাভলির বাড়িতে গিয়েছে তার ছোট ভাইয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে, যেখানে একটু পর আমরা দেখতে পাই অরুণ ও লাভলির এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর এখন পালা ছিল রেড্ডির দিবিয়াকে নিজের করে পাওয়ার।
এজন্যই অরুণ রেড্ডি সবার প্রথমে মনোহরের সঙ্গে দেখা করতে আসে। সেখানে তার সাথে দেখা হলে রেড্ডি মনোহরকে অনেক হুমকি ধামকি দেয়, যেগুলো শুনে মনোহর দিব্যাকে বিয়ে না করতে রাজি হয়ে যায়। পরের দিন রেড্ডি দিব্যার সঙ্গে দেখা করে। সে প্রথমেই তাকে বলে, তুমি অন্য কাউকে বিয়ের জন্য কিভাবে রাজি হলে? তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে দিব্যা বলে, আমি কিন্তু এমনটা কখনোই জানতাম না। তুমি তো আমাকে কখনোই বলনি যে তুমি আমাকে ভালোবাসো। আমরা দুজন তো শুধুমাত্র ভালো বন্ধু। তখন রেড্ডি দিব্যাকে সকল কিছু খুলে বলতে থাকে। সে বলে, তোমার কথা মতো আমি গভর্নমেন্ট জব খোঁজার জন্য আমার গার্মেন্টস ফ্যাক্টরির থাকা সকল শেয়ার বিক্রি করে দিয়ে প্রতারণার শিকার হয়েছি। তোমার এঙ্গেজমেন্টের কথা শুনে আমি তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু সেদিন তোমার দাদি মারা যাওয়ার কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। তোমার এঙ্গেজমেন্টও আমি ভেঙে দিয়েছি। এত কিছুর পরও তোমার কখনো মনে হয়নি যে আমি তোমাকে ভালোবাসি? এসব কিছু শুনে দিব্যা আরো রেগে যায়। সে বলে, একটি মেয়ের মধ্যে কি রয়েছে সেটা না জেনেই তোমার ইমাজিনেশনে সবকিছু করে ফেললে এতে আমার কিছু যায় আসে না। রেড্ডি ভাবে দিব্যা হয়তো তার বাবার ভয়ের কারণে এসব কিছু বলছে, কারণ তার বাবা তো রেড্ডিকে পছন্দ করে না। কিন্তু দিব্যা জানায়, আমি এখন এতটুকু বড় হয়েছি যে নিজের ডিসিশন নিজেই নিতে পারি। এরপর দিব্যা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসে উঠে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছুদিন পর রেড্ডি দিব্যাকে তার নিজের করে পাওয়ার চেষ্টা করে, কিন্তু দিব্যা রেগুলার তার উপর অনেক রাগ দেখায়। দিব্যা বলে, তুমি যতই আমাকে ভালোবাসো না কেন, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। তোমার জন্য আমার মনের মধ্যে কোনো ফিলিংস নেই। আমি একটু বাসের মধ্যে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেছি, এতেই তুমি ভেবে নিয়েছ আমি তোমাকে ভালোবাসি। তুমি ওই বখাটে ছেলেদের মতো ছিলে না বলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম মাত্র। তাই আমি চাই আজকের পর থেকে তুমি যেন কখনোই আমার সামনে না আসো। এসব কিছু শুনে রেড্ডি উদাস হয়ে বাস থেকে নেমে পড়ে। কিন্তু এখানে তার কেন জানি না মনে হচ্ছিল দিব্যা তাকে হয়তো ভালোবাসে, কিন্তু তার বাবার ভয়ের কারণে হয়তো সে তার সঙ্গে এমন ব্যবহার করছে। পরদিন দিব্যা আবার বাসে করে অফিসে যাচ্ছিল। তখন দিব্যা খেয়াল করে আজকে বাস স্টপে রেড্ডি আসেনি। এমনকি সে বাসের মধ্যেও রেড্ডিকে দেখতে পায় না। সে বাসের মধ্যে উঠে চারদিক শুধু রেড্ডিকেই খুঁজতে থাকে। আসলে সত্যিটা ছিল এটাই যে দিব্যাও রেড্ডিকে অনেক ভালোবেসে ফেলেছে। আসলে সে তার পরিবারকে একদিন সন্ধ্যায় খাবার খেতে বসে তার বাবাকে বলেছিল যে আমি রেড্ডিকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। আর এই কথাটি আমি ওকে এখন পর্যন্ত বলিনি, যেটা আমি এই প্রথম আপনাকেই বলছি। এগুলো শুনে তার বাবা সাথে সাথেই না করে দেয় আর দিব্যাকে বলে, আগামীকাল তোমাকে দেখার জন্য ছেলে আসবে। যেটা শুনে দিব্যা বলে, আমি রেড্ডিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা শোনা মাত্রই দিব্যার বাবা বিষ পান করতে চায়। যেটা শুনে ভয় পেয়ে দিব্যা বলে, তোমরা যেহেতু আমার ভালোবাসাকে মেনে নিতে পারবে না, তাহলে ঠিক আছে, তোমাদের পছন্দ করা ছেলের সঙ্গেই আমার বিয়ে দিয়ে দাও। আমি সারা জীবনের জন্য রেড্ডিকে ভুলে যাব। আর এ কারণেই দিব্যা রেড্ডিকে ইগনোর করছিল। তবে এখানে আরো একটি সত্য বেরিয়ে আসে যে তাদের দেখা বাসে হওয়ার আগেই দিব্যা রেড্ডিকে একটি মন্দিরে দেখতে পেয়েছিল, আর তখন থেকেই দিব্যা রেড্ডির প্রেমে পড়ে যায়। দিব্যা জানতো রেড্ডিও তাকে অনেক পছন্দ করে। দিব্যা ভেবেছিল তার বাবা হয়তো তার মেয়ের খুশির জন্য রেড্ডির সঙ্গে বিয়ে দিবে, কিন্তু দিব্যা সম্পূর্ণ ভুল ছিল। এখন তার বাবার কারণেই তাকে রেড্ডি থেকে দূরে সরে যেতে হচ্ছে। এরপর এমনই একদিন সকালবেলা দিব্যা বাস স্টপে এসে তার অফিসের জন্য যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় রেড্ডি একটি জায়গায় স্থির হয়ে বসে আছে, যেটা দেখে দিব্যা সেখান থেকে অফিসের দিকে রওনা দেয়। সন্ধ্যাবেলা যখন দিব্যা সেখান দিয়ে ফিরে যাচ্ছিল, তখনও সে দেখতে পায় যে রেড্ডি এখনো সেখানেই বসে আছে, যেটা দেখে দিব্যার অনেক কষ্ট হয়। এজন্য সে রেড্ডির পাশে গিয়ে বসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। দিব্যা তাকে বোঝাতে থাকে যে তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসিনি। এসব কিছু ভুলে গিয়ে তুমি অন্য কাউকে খুঁজে নাও এবং তাকে বিয়ে করো, তাহলে দেখবে তুমি তখন খুশি থাকতে পারবে। তখনই রেড্ডি উঠে গিয়ে দিব্যাকে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে মিথ্যা বলছো। তখনই হঠাৎ করে সেখানে দিব্যার বাবা চলে আসে। রেড্ডি তখন দিব্যার বাবাকেও তাদের দুজনের বিয়ের জন্য কনভিন্স করতে থাকে। রেড্ডি বলে, দিব্যা শুধুমাত্র আপনার কারণেই ওর মধ্যে থাকা আমার জন্য ভালোবাসা লুকিয়ে রেখেছে। আপনি দয়া করে আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যান। তখনই দিব্যার বাবা রেড্ডিকে বলে, তুমি তোমার লাভ স্টোরির মধ্যে আমাকে ভিলেন কেন বানাচ্ছ? দিব্যা যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে আমি কখনোই বাধা দেব না। তুমি দিব্যার থেকে জিজ্ঞেস করে জেনে নাও যে ও তোমাকে ভালোবাসে কিনা। রেড্ডি দিব্যার চোখের দিকে তাকালে দিব্যা তখন কোনো কিছুই বলে না। সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর দিব্যার বাবা তার স্কুটি একটি জায়গায় দাঁড় করিয়ে দিব্যাকে জিজ্ঞেস করে,
তুমি ওকে সেখানে সরাসরি না করে দিতে পারতে, কিন্তু তুমি ওর সামনে কোনো কথাই বলনি। আমার তো এখন ভয় হচ্ছে যে আমি যদি তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিই, তাহলে হয়তো তুমি রেড্ডির সঙ্গে আবারও পালিয়ে যাবে, এতে করে আমাদের বদনাম হবে। এটা বলে দিবিয়ার বাবা একটি পাথর উঠিয়ে দিবিয়ার মাথায় আঘাত করে। তখনই সেখানে রেড্ডি চলে আসে। এসব দেখে রেড্ডি দৌড়ে এসে কেশবের হাত থেকে পাথরটি ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করে। তারপর রেড্ডি দৌড়ে এসে দিবিয়ার মাথা তার কোলের উপরে নিয়ে নেয়। রেড্ডি দেখে দিবিয়ার শ্বাস এখনো চলছিল। দিবিয়া তখন রেড্ডিকে বলে, আমি এতদিন তোমাকে যা বলেছি সেই সব কিছুই মিথ্যা ছিল, সত্য তো এটাই যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে দিবিয়া রেড্ডির কোলে মাথা রেখেই মারা যায়। রেড্ডি প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে। এরপরেই আমরা মুভির শুরুর সিন দেখতে পাই, যেখানে বাসের মধ্যে রেড্ডি একা একা বসে কান্না করছিল। সেই ছোট্ট মেয়েটি দিবিয়ার কথা জিজ্ঞেস করলে রেড্ডি তার কোনো কথার জবাব না দিয়ে স্তব্ধ হয়ে দিবিয়াকে না পাওয়ার আকাঙ্ক্ষায় রেড্ডিও বাসের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখানেই এই মুভিটির গল্প শেষ হয়ে যায়। এই মুভির এন্ডিংটা যে এমন হবে এটা কল্পনাও করা যায়নি। মুভির শেষটা আসলেই অনেক হৃদয় বিদারক ছিল। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।